নুহা নড়বড়ে ভঙ্গিতে বলে থামল। একটা সুবিশাল শ্বাস টানো, ঠোঁটে ঝোলালো মেকি নিশ্চিন্ত হাসির সাইনবোর্ড। পুষ্পিতা ভাবনায় পড়েছে। খুব মন দিয়ে ভাবার পর আবিষ্কার করলো সব ঠিক কথা। এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যায় থাকলো না। তৎক্ষণাৎ নিভু দৃষ্টিযুগল তার চকচকিয়ে ওঠে, মৃদু হেসে পড়ে। তাই তো, আচ্ছা ঠিক আছে। কিন্তু হাসিটার দিকে মমতা নিয়ে চেয়ে রইল নুহা। চাউনিতে তার এক পৃথিবী দুঃখ। খুব করে প্রার্থনা করল, তার অনুমান ভুল হোক। ওরকম একটা মাস্তান পেছনে পড়লে পুষ্পিতার জীবন শেষ হতে আর কাউকে দরকার হবে না। কিছুদিন কেটেছে। নৈসর্গে তখন পুরোদস্তর জ্যৈষ্ঠের হুড়োহুড়ি। সূর্য মেতেছে উগ্রতায়। প্রচণ্ড খরতাপেও আগুনরূপী সৌন্দর্যে তার দারুণ গরম। জ্বলন্ত রঙে জ্বলছে পৃথিবী। সেদিন হঠাৎ করেই নুহাদের বিল্ডিংয়ের সামনে হাজির হলো শাফিন। তীব্র ন্যায় মুখ ঢেকে নয়, তার নিজস্ব সাবলীল রূপে। সে গেটের কাছে এসে দাঁড়ায়, একযোগে চেয়ে রইল 3 তলার বারান্দার দিকে। যে বাসাটা সেদিন তীব্র দেখিয়েছে ওদের, ওখানেই তো পুষ্পিতা থাকে। বারান্দার দরজা বন্ধ, জানলার কাজগুলো টানা। ভেতরের কোনো কিছুই ভালো করে বোঝার উপায় নেই। শাফিন ক্রমাগত উঁকি ঝুঁকি মারছে, ঘাড় ঘুরছে দিক বেদিক। পেছন থেকে ওকে দেখেই দারোয়ান ছুটে এলেন। ঠ্যাক করে বলেন, এই ছেলে এখানে কি চাই? শাফিন ফিরে চাইল, বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? ঘাবড়ে গেলেন তিনি। তৎপর সালাম ঝুঁকে বলেন, ভাই আপনি? একদম বুঝতে পারেনি, মাফ করবেন ভাই। সে কিছু বলেনি, কিন্তু বারবার তাকাচ্ছে 3 তলার দিকে। দারোয়ান লক্ষ্য করলেন, রয়ে শয়ে শুধালেন, ইয়ে ভাই, কি বাসা ভাড়া খুঁজছেন? ভাড়া নেবেন নাকি? না মানে এই বাড়ির সবগুলো ফ্ল্যাটই সুন্দর তো তাই বললাম। আমার 3 তলা খালিও আছে এখন। শাফিন শশব্যস্ত তাকালো। 3 তলা খালি হয়ে গিয়েছে কেন? ওখানে না লোক থাকে? জি থাকতো, কিন্তু কয়েকদিন হলো বাসা ছেড়ে চলে গিয়েছে। শাফিন চমকে তাকায়, ধৈর্যহীন আওড়ায়, চলে গিয়েছে? কোথায় গিয়েছে? তা জানি না, তবে শহরের বাইরে। যে মহিলা বাসা ভাড়া নিয়ে থাকতেন ওনার ব্যাংক ট্রান্সফার হয়েছে সেখানে। এই তো পরশুদিনই সব গোছগাছ করে শিফট হয়ে গেল। শাফিনের মুখে ম্যাগ ছড়ালো, কুচকুচে কালো রং ছেয়ে গেল আনাচে কানাচে। ব্যথিত দৃষ্ট যুগলে আরেকবার দেখা নিল বারান্দাটা। ছোট করে বলল, ও। ঘরের সামনে আসতেই ভকভকে সিগারেটের গন্ধে গাও গুড়িয়ে উঠল লুৎফার। তৎপর শাড়ির আঁচল চেপে ধরলেন নাকে। দীর্ঘ পায়ে গিয়েই চাপানো দৌড় ঠেললেন দুহাতে। কি রে বিট্টু? বলতে বলতে মেঝের দিকে চোখ পড়ল। সহসা আটকে উঠলেন তিনি। বিছানার কাজ ঘেঁষে ফ্লোরের সবটুকু স্থানে আতপোড়া সিগারেট, এদিক সেদিক ছড়ানো ছেটানো ছাই। অ্যাস্ট্রেটা ভর্তি হয়ে উল্টে পড়ে আছে পাশে। লুৎফা আর্তনাদ করে বললেন, এ কি, ঘরের কি অবস্থা করেছিস? মায়ের নিনাদ তীব্রর কানে গেল না বোধ হয়। আটশোয়া থেকে 1 ফোঁটা নৌলো চলল না, একবার তাকালো না পর্যন্ত। মুখায়বে অগোছালো চিহ্ন। গায়ের স্যান্ডো গেঞ্জি থেকে পেশিবহুল হাত সদর্পে বেরিয়ে আছে। সোনালি চুল বড় দ্বিধা নিয়ে দাঁড়িয়ে। শান্ত লাল চক্ষু গোচরে অন্যরকম উদাসীনতা। লুৎফা চটজলদি ভেতরে ঝুঁকলেন। সারা ঘরে চোখ বুলিয়ে হতাশ শ্বাস ফেললেন। পরপর উঁচু কণ্ঠে হাঁক ছুড়লেন কাজের মেয়েটিকে। মেয়েটি সেকেন্ডে ছুটে আসে। ধোয়ার গন্ধে শ্বাস আটকে আসে তারও। লুৎফা নাক মুখ চেপে রেখেই বললেন, তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দে তো। মেয়েটি ঘাড় হেলায়। যেতে নিলেই তীব্র মুখ খুলল এবার। আটকে দিয়ে বলল, না, আমার এখনো খাওয়া হয়নি, শেষ হলে ডেকে নেব, তুই যা। লুৎফা হতবাক হয়ে বলে, কি বলছিস কি? একবারে এত সিগারেট কেউ খায়? শরীরের দিকে একটু তাকাবি তো। সময় নেই, আপাতত খুব চিন্তায় আছি। লুৎফা উদ্গ্রীব হয়ে বললেন, কিরকম চিন্তা? সেই ক্লাস 9 থেকে সিগারেট ধরেছিস, এখন খাচ্ছিস একেবারে নেশাখোরের মতন। হৃদয়টাকে ছাই না বানিয়ে ছাড়বি না, তাই না? একবারও ভাবছিস না যে তোর কিছু হলে মায়ের কি হবে? তীব্র নিরুত্তর বসে রয়। কোথাও একটা চেয়ে থেকে সিগারেটে ছোট বসায়।
লুৎফা মর্মে মর্মে আশাহত হলে এই সিগারেট নিয়েই একসময় জামশিদের কি মাঠটাই না খেয়েছিল ছেলেটা, অথচ তাও ছাড়ানো গেলই না। ভদ্রলোক ক্লান্ত হয়ে একটা সময় বকাবকি করাও ছেড়ে দিলেন, আর এখন ছেলে কাউকেই মানে না। কি সুন্দর সাবলীনভাবে মায়ের সামনেই ধোয়া ছাড়ছে। জড়তা নেই, সংকোচ নেই, একটুখানি সম্মানও নেই সম্পর্কের প্রতি। এতটাও বেপরোয়া কেউ হয়? এখন কি কথা জবাবও দিবি না? তীব্র ঠান্ডা স্বর। খুব চিন্তায় আছি বললাম না, ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করা তোমার উচিত হচ্ছে না মা। ছেলের শীতল অবজ্ঞায় মুখ থমথম হয়ে গেল লুৎফার। মাতৃসুলভ নয়ন ছলছলে করে উঠল। ভেজা কণ্ঠে বলেন, তুই এরকম হয়েছিস কেন বলতো? আগে মনে হতো তোর বাপ একটা পাথর, এখন দেখছি তুই তাকেও ছাড়িয়ে গেছিস। মা সারাদিন মাথা ঠুকে মরে গেলেও কিছু এসে যায় না, তাই তো? তীব্র চসূচক শব্দ করে বলল, এখন যাও মা, এসব নিয়ে পরে কথা হবে। পরে পরে তোকে পাই আমি? কখন বাড়িতে আসিস, কখন বের হোস নিজেই জানি না। তোদের বাবা ছেলের হাতে আমাকে দেওয়ার মতো সময় কোথায়? সত্যি করে বলতো বিট্টু, তুই কি আমাকে একটুও ভালোবাসিস না? এতক্ষণে ফিরে চাইল তীব্র। ঠোঁট একদিকে উঁচু করে হেসে বলল, হ্যাঁ বললে বিশ্বাস করবে, না বললে মেনে নেবে। লুৎফা বলেন, এত কঠিন কঠিন কথা বলছিস কেন? উত্তর দে, কিছু একটা বল, যাতে অন্তত মনে শান্তি পাই। তীব্র নিরুৎসাহিত জানালো, আমি কখনো কারো মনে শান্তি দেওয়ার জন্য কিছু করতে পারি না। তোমার জন্য এই নিয়ম পাল্টানো উচিত হবে না। লুৎফা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাপের রক্ত কড়াই গন্ডায় ফুলেছে তাই না? পুরোটা ওনার মতো শক্ত মানুষ হচ্ছিস। তীব্র অনীহা কণ্ঠে বলল, মন্ত্রী মশাইয়ের মতন হলে তো অন্তত শখের বসে বকাটে হতাম না, সংসদে গিয়ে ভাষণ দিতাম। লুৎফা কিছু বলার মতন খুঁজে পেলেন না, আর নরম গলায় অনুনয় করলেন, জানি শুনবি না, তাও বলছি, পারলে সিগারেট খাওয়াটা ছাড়। মায়ের একটা কথা রাখ বাবা, মা কখনো খারাপ চায় না সন্তানের। আচ্ছা। আচ্ছা শুনে লুৎফা খুশি হয়ে গেলেন। গদগদ হয়ে বলেন, সত্যি ছেড়ে দিবি? কাল থেকে। সহসা হাসিটা কমে গেল ওনার। কিছুক্ষণ ভগ্ন হৃদয় নিয়ে চেয়ে রইলেন তীব্রর মুখের দিক। এই কাল দিনটা আর কোনো দিনও আসবে না তিনি জানেন। এত বছরে এটুকু অত্যন্ত আয়ত্ত হয়েছে। এর আগে যতবার অনুরোধ করতেন একটা কথাই বলে তীব্র সান্ত্বনা দেয়, ক্ষণিকের জন্য থামিয়ে রাখে ওনাকে, কিন্তু সত্যিকারের সিগারেট ছাড়তে পারে না। লুৎফার কথা বাড়ালেন না, এক বুক ব্যর্থতা নিয়ে পা বাড়ালেন যেতে। তীব্র তক্ষুনি পেছন থেকে ডাকল, মা। লুৎফা ফিরলেন। সে বলল, মনে করে একটা কিছু আমার ভালো লেগেছে, কিন্তু সেটা আমাকে ভালো চোখে দেখছে না, কি করা যায়? ভদ্রমহিলা বিস্মিত হয়ে বললেন, এ কথা তুই জিজ্ঞেস করছিস যে ছোট থেকে অন্যের জিনিস পছন্দ হলেও কেড়ে নিয়ে আসতো? তীব্র বা হাতে থুতনি চুলকে চুপ করে রইল। লুৎফা আগা মাথা বুঝলেন না কোনো কিছুর। অল্প সময় অপেক্ষা করেন, হয়তো ছেলে কিছু বলবে, কিন্তু বলল না দেখে ঘর থেকে নিশ্চুপ বেরিয়ে গেলেন। শাফিন মনমরা হয়ে বসে আছে, চেহারার কোথাও একটুখানি উজ্জ্বলতা নেই। পাশে বন্ধুদের নিরন্তর হাসাহাসি আড্ডা, হাতে চায়ের কাপটাকে অবধি সে ঘোষণা করলো বিষাদ, বিষাদ এবং বিষাদ। মিরাজ, মুশফিক, আরমান, নাহিদ বিভ্রান্ত। তারা বেশ অনেকক্ষণ ধরেই খোঁচাচ্ছে ওকে, কি হয়েছে জানতে চাইছে, কিন্তু শাফিনের ঠোঁটে যেন তালা ঝোলানো। কিছু না এরপর আর একটাও বাক্য উচ্চারণ করলো না। শেষে হাল ছাড়লো ওরা, মন দিল নিজেদের কাজে। একবার তীব্রর ফোনে কল করলো আরমান। আজকে আসতে একটু বেশি দেরি হচ্ছে ওর। তীব্র এলো আরও আধা ঘন্টা পর। ঘোলা দুই চোখে রাজ্যের ক্লান্তি, কোটরের শ্বেতাংশ জবার মতো চুকচুকে লাল। রাত জাগা নির্ঘুমতার ঝাপটা পরিষ্কার। এতক্ষণে নড়ে চড়ে উঠল শাফিন। তীব্র মাত্র এসে বসতেই উঠে পাশে গিয়ে বসল ওর। খুব মন খারাপ নিয়ে বলল, কি হয়েছে? মিরাজ, মুশফিক, আরমান কটমট করে একে অন্যকে দেখল। মুশফিক রেগে বলল, শালা আমরা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, এই বেটা মুখই খোলেনি, কিন্তু দেখ যেই বিট্টু এসেছে সুসুর করে বলে দিচ্ছে।
মিরাজ খটমটে গলায় বলল। আস্ত একটা বকাটে। নাহিদ বুঝদার বলল, বিষয়টা সোজাভাবে দেখলেই হয়, হয়তো সাফিন আমাদের থেকেও বিট্টুর কাছে বলে শান্তি পায় তাই। আরমান বলে, ওয়েসে পণ্ডিত মশাই, আপনি আপনার জ্ঞান আপনার গোয়ালে রাখুন। তোরা সবসময় আমার সাথে এমন করছিস কেন? মিরাজ বলল, কারণ আপনি অনেক ভদ্র ছেলে, আর আমাদের মতো বকাটেদের ভদ্রতে এড়াবে। নাহিদ অসহ্য ভঙ্গিতে কপাল কোঁচকাল, তবু পাল্টা তর্কে গেল না। তীব্র চাইল ওর দিক, মুখের করুণ দশা দেখে কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে? সুপ্ত আহাজারিটা ভেতরে কোনো রকম চাপা দিল সাফিন, মনোকষ্টে বলল, পুষ্পিতারা নাকি বাসা ছেড়ে চলে গেছে। খুব জোরদার একটা প্রতিক্রিয়া আশা করেছিল সাফিন। গত দিনগুলোর পর এমন প্রত্যাশা ভুল কিছু, কিন্তু এবারেও তাকে নিরাশ করতে তীব্র নিষ্প্রভ উত্তর, ও। তুই অবাক হসনি? কি নিয়ে? এই যে ওরা বাসা ছাড়লো তাতে। তীব্র কোকের ক্যানে গলা ভেজালো, খুব সাবলীল তার স্বর। অবাক হওয়ার মতো ঘটনা হলে হতাম, ভাড়া বাসায় থাকে যখন বাসা পাল্টাবে স্বাভাবিক না? তা স্বাভাবিক, কিন্তু ওরা নাকি শহরের বাইরে চলে গিয়েছে। তীব্র প্রখর নেত্রে চাইল, তাকানোর ধরনে একটু আগ্রহ পেল সাফিন। ভাবল হয়তো এবার বিট্টু আমলে নিয়েছে, অথচ সে সরু চোখ করে বলল, তুই কি করে জানলি? এতক্ষণ বাকিরা ওদের কথাবার্তা শুনছিল। প্রশ্নটায় শশব্যস্ত চাহনিগুলো ঘুরে গেল সাফিনের দিক। থতমেত খেল সে। মিরাজ ভ্রুকু উঁচিয়ে জিজ্ঞেস করল, হুম হুম কি করে জানলি বল? মুশফিক নাক টেনে বলল, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সাফিন আমতা আমতা করে বলল, আসলে উত্তরায় কাজ ছিল একটু, তখন আর কি। তীব্র প্রশ্ন করল, মেয়েটার বাসার সামনে তোর কি কাজ? না না, বাসার সামনে আসলে মানে। জিভের ডগায় জুৎসই উত্তর না পেয়ে নিজেই থেমে গেল সাফিন। তার চুপসে যাওয়ার বন্ধুরা মজা পেয়ে গেল। হুহা করে হেসে একে অন্যের গায়ে গড়াগড়ি খেয়ে চেয়ে রইল। তীব্র একভাবে শোক সাফিনের মুখের দিকে চেয়ে রইল। ও ভীষণ অস্বস্তিতে গাঢ় হয়ে বলল, এভাবে কি দেখছিস? তোর কি মেয়েটাকে পছন্দ হয়েছে? শানিত স্বরটায় কি যেন মিশে। অজান্তেই কেমন ঘাবড়ে গেল সাফিন। ত্রস্ত মাথা নেড়ে বলল, না না। তীব্র এক পেশে হেসে বলল, গুড। তারপর চোখ ফিরিয়ে সামনে তাকায় সে, নিখাত বাক্য ছাড়ে, কিন্তু আমার পছন্দ। পাঁচজোড়া ব্যগ্র দৃষ্টি, চোখে মুখে বিমূঢ়তা। সাফিন ধুকপুকে মন নিয়ে শুধালো, পছন্দ কোকাকে? তীব্রর সংকোচ শূন্য দৃঢ় জবাব, পুষ্পিতাকে। স্বাভাবিকত্বের হাওয়ার মাঝে প্রকৃতির আচমকা বিরুদ্ধাচরণ শঙ্কা ডাকে জনজীবনে। উত্তপ্ত সূর্যের তেজস্বী রোদের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলে পিলে শুদ্ধ চমকে উঠতে হয়, কিন্তু এই চমক তার থেকেও দ্বিগুণ ভারী। উপস্থিত 5 যুবকের দৃষ্টিতেই পৃথিবী কাঁপালো বিস্ময়। ওরা কিংকর্তব্য বিমূল স্তব্ধ, মুখে কথা নেই, জিভে ভাষা নেই, না আছে চক্ষু পল্লবের নরণচরণ। বিমূঢ় নেত্ররা শুধু ফ্যালফেল করে চেয়ে থাকলো সম্মুখের নিরুত্তাপ পুরুষটির পানে। তীব্র খুব আরামসে বসে, রৌদ্রোজ্জ্বল তাপ আতিকায় ফর্সা মুখে আড়াআড়ি এসে পড়েছে। বিলাতি নয়ন জ্বলছে আরো, মনে দুটো রাত বিরেতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো চিতার ন্যায়। তার জোয়ার ভাটাহীন নদীর মতন শান্ত আঁখি একভাবে সামনে চেয়ে। দুপাশে বসা বন্ধুদের বিহব্বলতার তোয়াক্কা নেই সেখানে। ওদের উত্তর দক্ষিণে আলাদা হওয়া অষ্টদয়ের গুরুত্ব নেই কোনো। এই যে নিশ্চল চোখে ওকে দেখছে সবাই, তার ছিটে ফোটা প্রভাবও নেই ওই চেহারায়। আয়েশের বেশ বাড়াতে কেবল সামনে দুপা ছড়িয়ে দিল, খুব ধীরজ গলায় বলল, এভাবে চেয়ে থাকলে আমার চেহারা পাল্টে যাবে না? কথাটায় নড়ে চড়ে উঠেছে ওরা। হা হওয়া ঠোঁটগুলো বন্ধ হয়েছে, কিন্তু হোঁচটের পরিমাণ কাটেনি। মিরাজ, নাহিদ, মুশফিক, আরমান, সাফিন দৃষ্টিতে তাদের বিভ্রম বিভ্রান্তি। তন্মধ্যে বিলম্বহীন ধাতস্থ হলো সাফিন। কেমন কণ্ঠ কেঁপে আসে কিছু বলতে চেয়ে। মজা করছিস? তীব্র ঘাড় বাঁকালো, কপাল কুঁচকে বলল, কি নিয়ে? বিদ্রুপ করে হাসল সাফিন, কণ্ঠেও বিদ্রুপ।
তুই পুষ্পিতাকে পছন্দ করিস এটাও বিশ্বাস করতে হবে আমাদের? যে বিট্টু কোনোদিন মেয়ের সাথে তুই থেকে তুমিতে আসেনি, সে পছন্দ করবে কোনো মেয়েকে? তীব্র কপট চিন্তা নিয়ে বলল। তুই বলতে চাইছিস আমার কোনো ছেলেকে পছন্দ করা উচিত? ফিক করে হেসে ফেলল নাহিদ। আওয়াজ কণ্ঠ ফুরে চলে এলো বাইরে। শাফিন জ্বলন্ত চোখে চায় তার দিক। এমনিতেই মেজাজ প্রচণ্ড তেতে আছে। তত্র হাসি থামিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরল নাহিদ, কিন্তু চোখ দুটোতে কৌতুকে হাসি স্পষ্ট তখনও। তীব্র দায় সারানো ঠান্ডা গলায় বলল, মেয়েদের সাথে তুই তুকারি করি মানে এই নয় যে কোনোদিনও বাচ্চা কাচ্চার বাপ হব না। পুনর্বার ঝটকা খায় সবাই। মিরাজ হা হয়ে বলল, বাচ্চা অবধি চলে গিয়েছিস? আরমান অস্থিরতায় বাইক থেকে লাফ দিয়ে নামে। ঝটপট তীব্র সামনে এসে পড়ে। তোর পুষ্পিতাকে পছন্দ? তাহলে আমরা যখন জিজ্ঞাসা করতাম তখন যে বলতি না মেয়ের প্রেমে পড়িনি, অস্বীকার করতি কেন? সরু চোখে চাইল তীব্র। প্রেমে পড়েছে কখন বললাম? ভ্যাবাচাকা খেয়ে গেল ছেলেটা। হতবুদ্ধিভাবে বন্ধুদের দিকে চোখ বোলানো, থেমে থেমে বলল, প্রেমে পড়িসনি? না। মিরাজ বিভ্রান্তিতে হাবুজুবু খেয়ে বলল, একটু খোলাসা করে বল না ভাই, ছোট মাথায় এত পেঁয়াজ নেওয়া যায় না। তীব্র চোখের ইশারায় ওকে কাছে ডাকে। মিরাজ এগিয়ে আসে চটপট। পাশে বসলে তীব্র ওর কাঁধ পেঁচিয়ে গুছিয়ে বলল, মেয়েটাকে ভালো লেগেছে, কেন লেগেছে জানি না, তবে প্রেমে পড়িনি। প্রেমে পড়লে বুক ধুকপুক করে শুনেছি, আমার ওসব হয়নি। এরপর নাহিদের দিকে চাইল, নিশ্চিত হতে শুধালো, ঠিক বললাম? সে অবিলম্বে মাথা ঝাঁকায়। হ্যাঁ, মিথিলার সামনে গেলে করতো আমার। মুশফিক চসূচক শব্দ করে বলল। আবার মিথিলার সঙ্গীত শুরু। নাহিদ চোখ নাক কুচকে বলে, এমন করছিস কেন? ওকে তো ভালোবাসি আমি। চুপ কর বেটা, পরের বউকে ভালোবাসিস, শুনলে পাবলিক ঝাড়ু পেটা করবে তোকেই। নাহিদ চুপ করে গেল। পরের বউ কথাটা বুকের মধ্যেই জন্ম নিল চিনচিনে এক ব্যথার। মিথিলা যাই করুক, ওর ভালোবাসা তো মিথ্যে ছিল না। বিয়ে হলেই কি ভালোবাসা মরে যায়? মিরাজ দেখলো প্রসঙ্গ ঘুরে যাচ্ছে, বলল, এই তোরা থাম তো। বিট্টু তুই বলতো ভাই, তারপর কি? তীব্র লম্বা শ্বাস টেনে বলল, হঠাৎ করে মনে হয়েছে ওকে পছন্দ হয়েছে। আর যেখানে তীব্র রেজা তালুকদার কোনোদিন এসব মেয়েটে নিয়ে ভাবেইনি, সেখানে হুটহাট কাউকে ভালো লেগে যাওয়া মানে সাংঘাতিক কিছু নয় কি? সে মাথা দোলায়। সে তো বকাটেই। মুশফিক মুখ কালো করে বলল, কিন্তু এখন কি হবে বিট্টু? তুইও পছন্দ করলি আর মেয়েও শহর ছেড়ে ভাগলো, এখন আবার কি করে খুঁজে পাবি? কলেজে তো আর আসবে না। ভারী চিন্তার কথাটা শুনে হেসে ফেলল তীব্র। পরিচ্ছন্ন ঠাট্টার হাসি দেখে মুশফিকদের মাথা আউলে আসে। বুঝতে না পেরে শুধায়, হাসছিস কেন? তোদের কি মনে হয় যাকে পছন্দ বললাম তার কোনো খোঁজ আমি রাখি না? তারপর প্রশ্নবিদ্ধ নজর তাক করল সে। সবাই উৎসুকে একাকার। তীব্র তেজি কণ্ঠে জানালো, ওরা গাজীপুর যাওয়ার জন্য যেদিন মাটিতে পা রেখেছে খবর সবার আগে আমি পেয়েছি। এতক্ষণ চুপচাপ সব শুনছিল শাফিন। বিস্মিত নজরে চাইল এবার। স্তম্ভিত বাকিরা আর্তনাদ করে বলে, কি? শাফিন অধীর গলায় আওড়ালো, তুই আগেই জানতি এসব কথা? তীব্র প্রতাপী আওয়াজ। জানতাম, ইভেন ওরা কোন জায়গায় আছে, কত নম্বর ফ্ল্যাট, সব জানি। তীব্র রেজা ঘাস খায় না, ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটার ক্ষমতা রাখে। নাহিদ অনর্থক আলাপে গেল না। আনচানে মনে সোজাসুজি প্রশ্ন ছুড়ল, বিট্টু একটা কথা বল, তুই কি পুষ্পিতাকে নিয়ে সিরিয়াস? এই পর্যায়ে চুপ করে গেল। উত্তর জানতে সমান আগ্রহী সকলে। তীব্র সময় নিয়ে বলল, জানি না। উৎসুক চাহনিগুলো এবার কোটরে ছড়ায়। আরমান চোখ পিট করে বলল, জানিস না? তাহলে মেয়েটা এত খোঁজখবর রাখছিস কেন? নেহাত পছন্দ বলে? সে তো আমরা রাস্তায় একটু সুন্দরী মেয়ে দেখলেই পছন্দ করে ফেলি, কিন্তু তুই? তার কথা মাঝপথে টেনে নিল মুশফিক। চড়া কণ্ঠে বলল, তুই বাজে কথা বন্ধ কর, আমরা আর বিট্টু এক না। তীব্র কিয়ৎক্ষণ নিচের পোড়া ঠোঁট শুভ্রতাতে কামড়ায়। মুহূর্ত পেরিয়ে বলে, কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, সেটা জানার জন্যে আমাকেও যেতে হবে ওখানে। মিরাজ অবাক হয়ে বলল, ওখানে মানে গাজীপুর? তুইও যাবি?
গিয়ে কি করবি? মেয়েটাকে সোজা বলে দিবি তুই তাকে পছন্দ করিস? তীব্র খানিক দোলাচলে পড়েছে। এ বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা তার নেই। সংশয়ী কণ্ঠে শুধারো, পছন্দ করার কথা সরাসরি বলা ভালো। নাহিদ মাথা নেড়ে বলল, বিট্টু, আমার মনে হয় সেটা ঠিক হবে না। মেয়েটা তো জানে তুই মাস্তান, আবার ওকে তুলেও এনেছিলি। সে কারণ যাই হোক না কেন, কোনো মাস্তান পছন্দ করে শুনলে মেয়েরা উল্টো পথে দৌড়ে পালায়, কাছে আর আসে না। তাছাড়া মিথিলা যাই হোক তোদের কাছে, ওর পরিবার কিন্তু ভদ্র সভ্য ছিল। বাবা মন্ত্রণালয়ে চাকরিজীবী, আর সেই পরিবারের মানুষ হওয়া কোনো মেয়ে নিশ্চয়ই মাস্তানি পছন্দ করবে না। তেতিয়ে উঠল আরমান। এখন কি বিট্টুকে তোর বুদ্ধিতে চলতে হবে? নাহিদ থেমে রইলে তীব্রর চাউনি পাল্টে আসে। বাক্যগুলো তুখরভাবে কড়া নাড়ে মাথায়। একের পর এক স্নায়ুযুদ্ধের হুটোপুটি বলে। একদিকে ঘুরছে নাহিদের কথা, অন্যদিকে চোখে ভাসছে পুষ্পিতার ওকে দেখে পালিয়ে যাওয়ার দৃশ্য। সত্যিই তো, মেয়েটার চোখে ও তো মাস্তান, আর এলাকায় এলাকায় তার যা বাধাই করার রেকর্ড সেও শুনেছে নিশ্চয়। তাহলে জোরাজুরি ছাড়া ওই মেয়ের সান্নিধ্য পাবে কি করে? মিরাজ ওকে ভাবুক দেখে বলল, তাহলে কি করবি? কিছু ঠিক করলি? তীব্র একটু চুপ থেকে ছোট করে বলল, ভাবছি। তারপর বসা থেকে উঠে গেল। 2 কদম এগিয়ে দোকানের একদম বাইরে গিয়ে সিগারেট ধরালো। এক একটা ধোঁয়া বাতাসে ছেড়ে ডুব দিল গভীর চিন্তার কুয়োতে। সাফিনের মুখে আমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার, হুড়হুড়ে মেঘমালা স্তূপ হয়ে উঠছে। মুশফিকের তীক্ষ্ণ চোখে সেই নিরস মুখখানা খুব স্বচ্ছভাবে ধরা পড়ে। সে ওপাশ থেকে এসে বসলো ওর কাছে, কাঁধে হাত রাখতেই চাইল সাফিন। ও বলল, তুই মুখে না বললেও আমি জানি তোর মনে কি চলছে এখন। মেয়েটাকে তোর পছন্দ, এই তো? সাফিন চমকেছে, আশ্চর্য হয়েছে। চটপট করে নিজের হয়ে সাফাই দিতে লেগে গেল। মুশফিক শুনল না, আটকে দিয়ে বলল, কিছু বলতে হবে না। বিট্টুর মতো তুইও অতটা নিজেকে ঢেকে রাখার ক্ষমতা আয়ত্ত করতে পারিসনি সাফিন। তোর চোখ দেখে এইটুকু যোগ্যতা আমাদের আছে, বুঝলি? তবে আমার কি মনে হয় জানিস, বিট্টু হয়তো আরও আগেই তোর হাবভাব বুঝতে পেরেছি, যাতে তুই আর সামনে না এগোস, তাই এভাবে ও আমাদের সব্বার সামনে সবটা বলে দিল। না হলে ওর যে ইগো, এত সহজে একটা মেয়েকে ভালো লাগার স্বীকৃতি ও কোনোদিনও দিত না। বন্ধু হিসেবে বলছি, আমারও তাই মনে হয়। সব জেনে তোর আর না এগোনোই ভালো। এরকম মেয়ে হাজারটা আসবে যাবে, বুঝলি? কিন্তু বিট্টুর মতো বন্ধু লাখে একটা। সেটা আমার থেকেও তো তোর ভালো জানার কথা। যে বন্ধু কেবল মুখের কথায় হাতে 5 লাখ টাকা বিনা শর্তে ধরিয়ে দিতে পারে, তার বিরোধিতা করা মানে নিজেকে অমানুষ হিসেবে পরিচয় দেওয়া। মস্তান হই যাই হই, কারো সাথে বেইমানি করার মতো খারাপ হতে চাই না। এই অপরাধ ক্ষমার যোগ্য না রে বন্ধু। ফোঁস করে শ্বাস ফেলে চলে যায় মুশফিক। সাফিন নিরুত্তর বসেছিল, মাথা নামিয়ে নিল আরও। চেহারায় লেশমাত্র পরিবর্তন আসেনি, শুধু ঢোক গিলে চুপ করে থাকে। এয়ারপোর্টের বাইরে বিরাট ভিড়। এক একজন তাদের প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে। কেউ হইচই করে ঘুরতে যাচ্ছে বিদেশে। কারো চোখে জল, কারো ঠোঁটে হাসি। পৃথিবীতে প্রতিটি মানুষ পৃথক চিন্তায় বাঁচে, আলাদা আলাদা উত্তেজনায় গতিপথ ধরে তাদের মস্তিষ্কের কোষ। আজ মিথিলা পলাশের দেশ ছাড়ার দিন। গন্তব্য কানাডা, সম্পূর্ণ ভিন্ন এক দেশ, অচেনা এক জায়গা, ধুলো ময়লাহীন পরিষ্কার ভূমি। ওদের 2 পরিবারের সদস্যরাই বিদায় জানাতে এসেছে। সালমা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ভীষণ রকম চেষ্টা করছেন চোখের জল আটকাতে। এবার গেলে পলাশ দেশে ফিরবে আগামী 2 বছর পর। এতগুলো দিন মেয়েকে দেখতে পারবেন না, চাইলেও ছুঁতে পারবেন না বলে হাহাকারে বাদ মানছে না নারীটির। ওদিকে খোরশেদেরও ভাসছেন সমান দুঃখে। ভদ্রলোকের চোখ ছলছলে। মেয়েটাকে বড্ড আদরে মানুষ করেছেন, কখনো একটু বকাঝকাও করেননি। আশ্চর্য হলেও সত্যি, প্রিয়জনদের এত কান্না, এত হাউতাস মিথিলার হৃদয় ছুঁতে পারে না। অন্তপটের চওড়া পৃষ্ঠ ভেদ না করে পাশ কাটিয়ে গত হয় সব। ওর 2 চোখে উপচে পড়ছে খুশি। উত্তেজনায় শরীরের ধমনীগুলো কাঁপছে। একদণ্ড তর সইছে না যে, কখন যাবে, কখন দেখবে রংচঙে ওই দেশ, কখন পাবে একটা বিলাসপ্রিয় জীবন।
প্লেন ছাড়ার সময় ঘোষণা করা হচ্ছে, যাত্রীদের ভেতরে যাওয়ার পালা। মিথিলা শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলে মায়ের কাছে এলো, হেসে হেসে বলল, আসি আম্মু, ভালো থেকো। এতক্ষণের চেপে রাখা কান্না দলা পাকিয়ে বেরিয়ে এলো সালমান। নিজেকে সামলাতে ব্যর্থ তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ত্রস্ত দুই হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। খোরশিদুল আরেক দিক চেয়ে চোখ মুছলেন। মিথিলা মায়ের বুকে বেশিক্ষণ টেকেনি, মিনিট কয়েকেই সরে এলো। বিদিষ্ট হয়ে বলল, উফ, এমন করে কেঁদো না তো। আর আম্মু, তুমিও কাঁদছো কেন? ধর, দেশ ছেড়ে যাচ্ছি তো আমি, মরে তো যাচ্ছি না। খোরশিদুল জড়িভূতের ন্যায় চাইলেন মেয়ের দিকে। বুক আগলে বড় করা মেয়েটা বাবা মায়ের কান্নায় বিরক্ত হচ্ছে। সালমার অবশ্য বিশেষ যাই এলো না। মেয়ের খচ্চরে স্বভাব আয়ত্তে তার। শুধু স্বামীকে দেখলেন এক পল, এখনও অবিশ্বাস্য চোখে তাকিয়ে খোরশেদ। ওনার চোখ মুখের বিমূরতা দেখে ছোট্ট শ্বাস ফেললেন তিনি। একমাত্র এসবই মন নেই রাহাতের। সে নিরুৎসাহিত বোনের যাওয়া নিয়ে, বরং স্ফূর্ত মন মেজাজে বিদায় দিতে এসেছে। একটা 3/4 প্যান্টের ওপরে মোটু পাতলুর কার্টুন আঁকা টি শার্ট পরে দাঁড়িয়ে মায়ের পাশে মিথিলা বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে। পূর্বের ন্যায় বিস্তর হেসে বলে, যাই তাহলে, যখন যা লাগবে আমাকে শুধু জানাবে, পাঠিয়ে দেব। সালমা কিছু বললেন না। খোরশিদুল মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থেকো মা, নিজের যত্ন নিও। ও মাথা দোলায়। আচ্ছা। তারপর চোখের নজর নেমে আসে নিচে। রাহাতের দিকে চায় সে, বলে, ভালো থাকিস, ঠিক করে পড়াশোনা করবি। তোর জন্য অনেক চকলেট পাঠাবো, আর একটু কম কম খাস। 3 দিন তো আলু হচ্ছিস, এরপর তো গোল আলু হবি। রাহাতের হাসিটা অমনি মুছে গেল। এমনিতেই ও মিথিলাকে পছন্দ করে না। তার দেশ ছাড়া নিয়ে ছোট্ট মাথায় ব্যথাও ছিল না। স্বাস্থ্য নিয়ে খোঁচা দেওয়ায় কোমল মন ফুঁসে উঠল গতিতে। আরো খেপে গেল এবার। মিথিলা যেতেই চোখ না কুচকে বিড়বিড় করল, শাকসুনিটা, তুই দেশ ছাড়লেই বাঁচে। পলাশ তখন ওর পরিবারের সাথে কথা বলায় ব্যস্ত। মিথিলা বিদায় পর্ব শেষ করে এসে দাঁড়ালো। স্ফীত মুখ বিবরে হৃষ্ট চিত্তে বলল, চলো। কথা থামিয়ে চাইল পলাশ। মিথিলাকে দেখলো পূর্ণ চোখে। মেয়ের খুশি ধরছে না, উল্লাসিত বদন। পলাশ শ্বাস ফেলে একপাশে ঠোঁট উঁচু করে হাসে, যে হাসির পরতে পরতে হয়তো বা কোনো নতুন কিছুর আভাস। গাজীপুরে কদম ফেলার সপ্তাহখানেক ঘুরিয়েছে পুষ্পিতা। আজ ওদের অনার্সে ভর্তি হওয়ার দিন। আয়েশা খাতুনের ছুটি নেই, সাথে যেতে পারবেন না। তার উপর নতুন অফিস কামাই করাও অসম্ভব। তবে সকল বন্দোবস্ত সেরে রেখেছেন আগেই। রুহাদের এই বাসাটা ছোটখাটো, ড্রয়িং ডাইনিং এর আলাদা জায়গা নেই, দুটো একত্রেই যোগ করে তৈরি। তবে গাজীপুরের এই এলাকায় এই বিল্ডিং এই সবচেয়ে বেশি ভাড়া। আজকের সকল বিষণ্ণ ছিল ভীষণ। নুহা খাবার টেবিলের ওখানটায় মনমরা হয়ে বসে। কাল রাত থেকে তার ঠোঁটের হাসি গায়েব। তার পেছনের দেয়ালের শেডে এক কোণায় দাঁড়িয়ে আছে পুষ্পিতা। চোখে মুখের অবস্থা ভালো নয়। একটু পরপর ব্যাকুলভাবে দেখছে নুহাকে। আয়েশা অফিসের জন্য একেবারে তৈরি হয়ে বসার ঘরে এনে দুই দিকে দাঁড়ানো দুজনকে একবার করে দেখে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। ওর সামনে সাদা খাম বাড়িয়ে বললেন, তোমার ভর্তির টাকাটা। নুহা নড়ল না, একবার চেয়েও দেখল না সেদিকে। যেমন ছিল বসে রইল অমন। দীর্ঘশ্বাস ফেললেন আয়েশা। মেয়েটা সেই রাত থেকেই মুখ কালো করেই আছে। রেগে মেগে খায়নি, কথাও বোঝে না। তার এই অদম্য তেজের কারণ খুব সাধারণ হলেও নুহার নিকট তা বিরাট কিছু। পুষ্পিতা আর তার ভার্সিটি আলাদা হবে এটা কিছুতে মেনে নিতে পারছে না। সেই স্কুল লাইফ থেকে দুজন একসাথে বসেছিও একই বেঞ্চে, তাহলে এখন দুজনের দুপ্রান্তে ভার্সিটি হলে মানা সম্ভব? পুষ্পিতা খুব সস্তা একটা ন্যাশনালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে খরচ অতি সামান্য। ওর এই সিদ্ধান্তের কারণ যাতে একটা টিউশনি দিয়ে হলেও নিজের পড়ার খরচটুকু চালাতে পারে। আর ওখানকার পড়াশোনার অবস্থা একেবারেই সচ্ছল নয়। ভালো প্রফেসর লেকচারার কিছুই নেই। সব রকম খোঁজ আয়েশা নিয়েছেন। জেনে শুনে নিজের মেয়েকে ওখানে পড়ানোর মতো ভুল কোনো মা করে? তিনি জানেন পুষ্পিতা একরকম বাধ্য হয়ে ওখানে ভর্তি হচ্ছে, কিন্তু নুহার সেই বাধ্যবাধকতা নেই।
আর যাই হোক, ওকে অন্তত একটা নামি দামি ভার্সিটিতে পড়াতে চান আয়েশা। পড়াশোনার যে কত গুরুত্ব সেটা নিজেকে দিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন নারীটি। আজ যদি গণ্ডমূর্খ হতেন, স্বামী মারা যাওয়ার পর ওর ঘাড়ে বোঝা হতে হতো, সাথে নানান রকম মুক্ত কটুবাক্য। কিন্তু না, আজকে কেবল মাত্র চাকরিটার জন্যেই মাথা উঁচু করে বাঁচতে পারছেন তিনি। আত্মীয় স্বজন প্রথম প্রথম বাঁকা কথা শোনালেও এখন যেন গলে গলে পড়ে। মেয়ের নিরুত্তর ভাবমূর্তি দেখে আয়েশা চুপচাপ খামটা টেবিলের ওপর রেখে দিলেন। রাগঢাক নিয়ে টু শব্দও করলেন না। মেয়ে অবদর মতো কিছু বললেও বা সায় দিতে হবে। দুনিয়ায় তার সব জেদ মেনে নিলেও এই লেখাপড়া নিয়েই কোনো রকম আধিক্যতা দেখাতে পারবেন না তিনি। পুষ্পিতার শুকনো আদল, ভীষণ রকম কষ্টে দাবাচ্ছে বুক। নুহার ভার্সিটি আলাদা হবে ভাবলেও কান্না পেয়ে যাচ্ছে। অথচ সেই কলেজে বসেই দুজনের কত শত পরিকল্পনা। ভার্সিটিতে এই করবে সেই করবে, জীবনের ওই একটা ঘটনা আজ কোথায় নিয়ে যাচ্ছে ওকে। পুষ্পিতার বক্ষ ফুঁড়ে দীর্ঘশ্বাস আসে। ব্যর্থতায় মোড়ানো সেই দীর্ঘশ্বাসের প্রতিটি লিপি, তার উপর নতুন জায়গা, সবকিছু অচেনা অদেখা। ভার্সিটিতে একটা মানুষকেও তো চেনে না, কে কেমন হবে তাও জানে না। সে যে মাত্রায় অন্তর্মুখী মেয়ে, কার সাথে মিশবে কিভাবে মিশবে কিচ্ছু জানে না। আয়েশাবার ওর কাছে এলেন, মাথা নিচু করে মেয়েটাকে দেখলেন সূক্ষ্ম নজরে। ফুলের মতো মেদুর মুখমণ্ডলটা দেখলে প্রখর মায়ায় ভেতরটা উতলে আসে ওনার। এই যে দুই বান্ধবী আলাদা হয়ে যাচ্ছে, এটা কি চান তিনি? চাইতে পারেন, কিন্তু সেও যে অপারক এখানে। নুহার ভার্সিটির সেমিস্টার ফি মোটা অঙ্কের, যেখানে পুষ্পিতাকে পড়ানোর সাধ্য তার নেই। একা মানুষের বেতন দিয়ে এত কিছু সম্ভব? তার উপর নুহার বাবার লোন ছিল কিছু, যেগুলো একটু একটু করে প্রতি মাসে বয়ে যাচ্ছেন তিনি। পরাস্ত শ্বাসটা খুব সন্তর্পণে বক্ষ পিঞ্জরে আগলে নিলেন আয়েশা। মাঝে মধ্যে না চাইতেও কঠোর হতে হয়। এর জ্বালা যে কত ভয়াবহ যে সম্মুখীন হয়েছে সেই জানে। আয়েশা একই রকম খাম বাড়ালেন পুষ্পিতার দিকেও, খুব নম্র কণ্ঠে জানালেন, এটা তোমার, ভর্তির 4,000 টাকাই আছে। অমনি শশব্যস্ত ঘুরে চাইল নুহা। আশ্চর্য তার চাহনি, এতক্ষণের হাস্যহীন মুখটা ঝলকে উঠল সবেগে। পুষ্পিতা মুখ তুলল, কোটর ভর্তি অবিশ্বাস নিয়ে একবার খাম দেখল, পরের বার আয়েশাকে। অনিশ্চিত তার কণ্ঠ। আমার? হ্যাঁ তোমার। তুমিও তো ভর্তি হবে আজ, সেখানে টাকা জমা করতে হবে না? বিস্ময়ে বিভোর পুষ্পিতা। গোটা বিষয়টা কল্পনারও বাইরে ছিল যে। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। আয়েশা কপাল কুঁচকে বললেন, এমন করে তাকিও না, অস্বস্তি হচ্ছে। ধরো অফিসে যাব না, সারাদিন খাম ধরে দাঁড়িয়ে থাকবো। গতরাত থেকে মায়ের ওপর চড়া হওয়া অভিমান হুড় হুড় করে উবে গেল নুহার। ফটাফট ফুটতো পায়ে ছুটে এলো সে, খুশিতে আপ্লুত কণ্ঠে বলল, আম্মু তুমি সত্যি ওকে ভর্তির টাকা দিচ্ছ? মেয়ের দিক চাইলেন আয়েশা, কপালের ভাঁজ মিলিয়েছে। নুহার দুটো ভর্তি হাসিটাই ফিমরি খেলেন নীরবে। রাত থেকে এই মেয়েই গোমরা মুখে বসেছিল কে বলবে। দুপাশে মাথা নেড়ে বললেন, বিশ্বাস না হলে খাম খুলে দেখে নাও। নুহা বিগলিত হেসে বলল, না না, বলেছ ওতেই হবে। তারপর বুক ফুরিয়ে শ্বাস ফেলল সে। চকচকে নেত্রে পুষ্পিতার দিক চাইল। সে তো মনে মনে ভেবেই রেখেছিল ওর ভর্তির অর্থটুকু নিজের জমানো টাকা থেকে দেবে। মা আগে ভাগে দেয়ায় ভালোই হলো। পুষ্পিতা তখনও একই রকম চেয়ে বাকরুদ্ধ, সে নড়ছে না, খাম ধরছে না দেখে তাড়া দিলেন আয়েশা। কি দেখছো, ধরো। পুষ্পিতা মাথা নুইয়ে নিল এবার, খুব ধীরজ গলায় বলল, আন্টি কিছু মনে করবেন না, টাকাটা আমি নিতে পারবো না। ওনার আগে নুহা হড়বড়ে ভঙ্গিতে বলল, নিতে পারবি না মানে? কেন পারবি না? হাতে ব্যথা তোর? নয়তো তাহলে সমস্যা কি? টাকা না হলে ভর্তি হবে কি দিয়ে? আয়েশা বলেন, থামো। তারপর পুষ্পিতাকে বলেন, তুমি কি আমার সাথে ফর্মালিটি করছো পুষ্পিতা? তা করো ভালো, কিন্তু এখন তোমার যা পরিস্থিতি তাতে ফর্মালিটির সময় এটা নয়। আর যদি ভাবো আমি তোমাকে করুণা করছি, তবে বলবো তুমি ভুল। আমি তোমাকে সাহায্য করছি মাত্র, জীবনে একটু এগিয়ে যাওয়ার রাস্তা চেনাচ্ছি। কতটা এগিয়ে দিতে পারবো জানি না, তবে সর্বোচ্চ চেষ্টাটুকু করব।
এরপরও যদি নিতে অস্বস্তি লাগে তাহলে বলবো ধার নাও, যখন নিজের অবস্থা ফিরবে তখন না হয় ফেরত দিয়ে দিও। পুষ্পিতা গতিতে ওনার বাড়ানো হাত মুঠোতে ধরে বলল, আমায় ভুল বুঝবেন না আন্টি, আমি আসলে বলতে চাইছিলাম আমার এখন টাকার প্রয়োজন নেই, আমার কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে। নুহা তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তোর কাছে টাকা আছে মানে? কোথা থেকে এলো টাকা? তুই তো সেদিন ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিলি, একটা ওড়না অবধি গায়ে ছিল না। সেখানে টাকা কি উড়ে উড়ে এলো? নুহা রেগে যাচ্ছে। আয়েশা ওকে শান্ত করতে বললেন, উত্তেজিত হইও না, ও কি বলে শুনতে দাও। ও কি বলবে? ও কেন টাকা নিচ্ছে না আমি জানি, ভাবতেছে আমরা দয়া করো। পুষ্পিতা মাঝপথে উদ্বেগ নিয়ে বলল, না না, আমি তা কেন বুঝবো? তুই ভুল বুঝছিস আমাকে। তাহলে টাকা কোথায় পেলি বল? বলতে বলতে আচমকা ওর চোখ পড়ল পুষ্পিতার হার দেখানো গলায়। তৎক্ষণাৎ কথা থামে, চিবুক শক্ত করে বলে, তোর গলার চেন কোথায় পুষ্পিতা? পুষ্পিতা নিশ্চুপ, চিবুক গলায় নেমেছে। নুহা যা বোঝার বুঝলো, রেগে মেগে অস্থির হয়ে বলল, তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস কেন? আমাকে এভাবে অপমান করবি সেজন্য? আমার সাহায্য নিবি না, মায়ের শেষ চিহ্ন দেওয়া চেইনটাও বেঁচে আসবি, তাহলে বন্ধু ডাকিস কেন আমাকে? পুষ্পিতা ছটফট করে উঠল ওর রাগ থামাতে, নিজের পক্ষে সাফাই দিতে, কিন্তু কি বলবে কোত্থেকে বলবে জানে না। আয়েশার সমান তাজ্জব হয়ে বললেন, এই কাজ কখন করেছো? তুমি তো বাইরেও যেতে না, কার কাছে বিক্রি করলে? পুষ্পিতা বেশ কয়েকবার শুষ্ক ঠোঁট জিভে ভেজালো। নুহার প্রতিক্রিয়া নিয়ে আতঙ্ক লাগছে, সময় নিয়ে থেমে থেমে বলল, উত্তরায় থাকতে করেছি, আপনাদের পাশের বাসার আন্টিটার কাছে। হাততালি দিয়ে উঠল নুহা। বাবা, খুব ভালো কাজ করেছিস, একেবারে সেরা চেইন বিক্রেতা অ্যাওয়ার্ড দেওয়ার মতন যোগ্য কাজ। তুই প্লিজ আমার কথাটা শোন। ও তেতে উঠল। একদম চুপ, কিচ্ছু শুনবো না আমি। তুই আমার সাথে কোনোদিন কথা বলবি না, আমার নামও নিবি না মুখে। পুষ্পিতা কাতর চোখে চায়, ভরে ওঠে তার হরিণী নয়ন। আয়েশা বলেন, আহা নোহা, তুমি অহেতুক রেগে যাচ্ছ কিন্তু। অহেতুক রেগে যাচ্ছিস? সব যেন এটা বলবে আম্মু? হ্যাঁ বলবো, কারণ পুষ্পিতার বিষয়টা আমি বুঝতে পেরেছি, তুমি পারছো না, অবশ্য তোমার পারার কথাও নয়। তিনি পুষ্পিতার আরেকটু কাছে গিয়ে দাঁড়ালেন, ওর দুবাহু ধরে মৃদু হেসে বলেন, খুব ছোট থেকে দেখছি তোমাকে, সবেপে তুমি অত্যন্ত নরম একটা মেয়ে, কাদা মাটির মতো, যাকে খামচে নিঃশ্বাস করা যায়, কিন্তু সেই নরম মেয়েটির ভেতর ভেতর আত্মসম্মান যে এত প্রবল তা তো জানতাম না। পুষ্পিতা অশ্রু সজল চোখে তোরে নুহা হতবাক হয়ে বলল, আম্মু কিসের আত্মসম্মান? তুমি ওকে দিচ্ছ? না, সাই দিচ্ছি না, তবে অ্যাপ্রিসিয়েট করছি ওর নিজেকে সম্মান করার বিষয়টাকে। আসলে এই পথটা আমিও পার করে এসেছি তো নুহা, তাই আমি জানি তোমার বাবা মারা যাওয়ার পর আমাকে কম কিছু সম্মুখীন হতে হয়নি, কিন্তু কত মানুষ দয়া দেখাতে এসেছিল। তোমার কাকারা তোমাকে লেখাপড়া করানোর জন্য নিজেদের বাসে রাখার কথাও বলেছিলেন আমায়, কিন্তু আমি তাদের প্রস্তাবে রাজি হইনি, কারণ আমি জানি তুমি কারোর দান নিয়ে বড় হও, সবার নিকট দানের পাত্রী হয়ে মাথা নিচু করে বাঁচো। নিজের চাকরি নিয়েছি, কষ্ট হলো তোমাকে শীত দ্বারা উঁচু করে বাঁচার পথ করে দিয়েছি। একটা কথা আমি বিশ্বাস করি জানো, নিজের টাকায় কুড়ো ঘরে থাকার যে আনন্দ, অন্যের টাকায় বিলাসবহুল কামরাতে থাকার মধ্যেও তা নেই। পুষ্পিতা, আমি তোমাকে সাপোর্ট করছি, এই আত্মসম্মানটা সবসময় বজায় রেখো। তবে হ্যাঁ, চেন বিক্রি করে নয়, তুমি চাইলে আমি তোমাকে কিছু টিউশনের ব্যবস্থা করে দিতে পারি। পুষ্পিতার ব্যগ্র কণ্ঠ। সত্যি আন্টি? হ্যাঁ, আজকেই ব্যবস্থা করছি, দাঁড়ো। আর এবারের মতন টাকা ব্যাগে ভরে নিলাম, যদি কখনো লাগে চাইতে কিন্তু সংকোচ করো না। পুষ্পিতা চোখে জল নিয়ে হাসত, পরপর চট করে আয়েশাকে জড়িয়ে ধরল দু হাতে, ফুপিয়ে কেঁদে পড়ল। আমার মনেও আপনার মতো ছিল, আমার কিছু না বলতেই কিভাবে যেন সব বুঝে যেতেন। কিছু চমকেছেন আয়েশা, হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলেন, বড় হও মা, অনেক বড় হও জীবনে। নুহা ভেংচি কেটে মুখ ঘোরানো, থমথমে কণ্ঠে বলল, মাকে জড়িয়ে ধরে কাঁদলেই সে গলবে, কিন্তু আমি গলবো না। ঘরের দিক হাঁটা ধরতেই পুষ্পিতা ওর গলা হামড়ে ধরল পেছন হতে, ঝুলতে ঝুলতে বলল, তোর গলতেও হবে না,
তুই এমনিতেই আমার আদুরে বরফ। হঠাৎ রাতের বেলা তীব্রকে খাবার টেবিলে দেখে সিঁড়িতেই থমকালেন জামশেদ। দুই আঁখিতে বিভ্রম নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। একবার চোখ বোলালেন দেয়াল ঘড়ির দিকে। সবে 10টা বাজে এখন। সরকারি ছুটির দিন বলে তিনিও তাড়াতাড়ি ফিরেছেন। কিন্তু এ ছেলে তো 12টার আগে ঘরে ঢোকে না, 10টায় তো ভুলেও না। আজ হঠাৎ কি হলো? দাঁড়িয়ে কেন? খাবারটা কি ওখানেই খাবেন? গভীর ধ্যানে থাকা জামশেদ নড়ে চড়ে উঠলেন সহসা। ছেলের তেরা কথায় মেজাজটা চটে গেল। গম্ভীর চেহারায় নেমে এলেন নিচে। টেবিলের কাছে আসতেই লুৎফা তাড়াহুড়ো করে চেয়ার টেনে দেন। নবাবের ন্যায় বসলেন তিনি। তীব্র মায়ের দিক কপাল কুঁচকে তাকায়। ওনার তো হাত আছে, চেয়ারটা নিজেও টেনে নিতে পারতেন। তোমার দিতে হলো কেন? তুমি ওনার বউ, বেতনভুক্ত চাকর নও কিন্তু। লুৎফা চাপা কণ্ঠে বলল, আহ চুপ করো না। ভেতরে ভেতর কটমটিয়ে উঠলেন জামশেদ। কিন্তু এই মুহূর্তে তর্ক করে অশান্তি সৃষ্টি বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে চুপচাপ গিলে নিলেন তেজ। ভাতে হাত দিতে দিতে এক পল তীব্রর দিকে চাইলেন। উসখুসের মাত্রা জোরালো। কিছু জিজ্ঞেস করতে চাইছেন। তীব্র একবারও ওনাকে দেখেনি, কিন্তু ফটাফট বলে ফেলল, কিছু বলার থাকলে বলুন, মনের মধ্যে কথা চেপে রাখা ঠিক না। থতমত খেলেন তিনি। বিস্ময়টুকু ঢেকে রেখে ভারী কণ্ঠে বললেন, আজ কি মনে করে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে? তীব্র মুখের উপর জানালো, কোনো মদের ক্লাব খোলা ছিল না, তাই যেতে পারিনি। ভয়ানক রুষ্ট চোখে চাইলেন তিনি। যেতে কিছু বলার পূর্বেই তীব্র বলে দিল, পরের লাইনে এটাই তো বলতে চেয়েছিলেন, আপনার কষ্ট কমাতে আমি বলে দিলাম। জামশেদ হতভম্ব। পরপর খ্যাপাটে গলায় বলেন, তুমি কি জানো দিন দিন বেয়াদবির সব সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ যে? তীব্র উদ্বেগহীন জানালো, জানি, নিজের কথা না জানার মতো বেকুব কেউ হয়? আমি নিঃসন্দেহে ভীষণ বেয়াদব একটা ছেলে। আসলে ছেলে মেয়েদের আদব শেখাতে হলে বাবাদের সময় দিতে হয়। আপনি সময় দেননি, তাই আমি বেয়াদব। জামশেদ টেবিল থাপড়ে বলেন, বারবার এক কথা। সময় দিইনি বলেই আজ এই বিশাল অ্যাপার্টমেন্টে হেরে দুলে ঢুকতে পারছো। মদ গেলে এসে এসির মধ্যে বসে ঝিমুতে পারছো। শব্দ করে হেসে উঠলেন তীব্র। কিছু বলো না। এতেই গায়ে আগুন ধরে গেল জামশেদের। হাসির মধ্যে স্পষ্ট বিদ্রুপের আভাস পেয়েই তেতিয়ে এলো মস্তক। রাগে গজ গুজিয়ে খাবার ছেড়ে দাঁড়ালেন। লুৎফা আতকে উঠলেন আরেকবার। সবসময় বাবা ছেলের ঠান্ডা তর্কযুদ্ধে অসহায় হয়ে পড়েন তিনি। বাবার দেখা দেখি তীব্র দাঁড়ালো আজ। পেছন থেকে ডেকে বলল, পালিয়ে যাচ্ছেন কেন? জামশেদ থেমে দাঁড়ায়। চোখ কুচকে ঘুরে চেয়ে বলে, পালিয়ে যাচ্ছি মানে? প্রতিবার আমার সাথে কথাই না মিললেই খাবার রেখে উঠে যান। এটা একরকম পালিয়ে যাওয়াই তো। তাহলে কি করা উচিত? তোমার মতো অসভ্যের সাথে তর্কে গিয়ে সময় নষ্ট করব? তীব্র এবারেও হাসে। ঘাটটা দুদিকে মটমট করে কাত করে বলে, এই অসভ্যের যে এখন আপনার থেকে একটা জিনিস চাই ড্যাড, আর সেখানে না বলার কোনো সুযোগও আপনার নেই। জামশেদ ভ্রান্ত নজরে চেয়ে অনিহতার কণ্ঠে, তোমার আবার কি চাই? তীব্র গ্লাস উঠিয়ে চুমুক দিল। দুধ ঢোকে গলা ভিজিয়ে রেখে দিল স্থানে। তার অহেতুক সময় কাটানো আর বাবাকে অপেক্ষা করানোর ফোন দিয়ে বেশ বুঝলেন ভদ্রলোক। দাঁত চেপে দাঁড়িয়ে রইলেন তাও। তীব্র আঙুলে ঠোঁট মুছে নেয়। চোখ ছোট করে বলে, কি যেন বলছিলাম? ইয়ার কি করছো তুমি? কি বলার আছে বলো। পুরো কণ্ঠ জামশেদের। আমি এখন থেকে শহরে থাকবো কম, গাজীপুরে যাব। লুৎফা তড়িঘড়ি করে শুধালেন, গাজীপুর? ওখানে কেন যাবি? জামশেদেরও একই প্রশ্ন। ওখানে কি কাজ? কাজ তো একটা আছে, আপনাদের বলতে চাইছি না, তবে ভাববেন না, আপনার দরকার পড়লে ডাকবেন, সময় পেলে নিশ্চয়ই আসবো। জামশেদ একটু চুপ থেকে বললেন, কি যাওয়ার কথা বললে যেন? ওখানে একটা ভার্সিটি আছে, নামটা ভার্সিটি, সেখানে আমার ঢোকার ব্যবস্থা করে দিন। জামশেদ কৌতূহলে ডুবুডুবু দশায় স্ত্রীকে দেখে নেন একবার। সেইখানে তোমার কি দরকার? নতুন করে এই বয়সে আবার পড়াশোনা করবে নাকি? তীব্র ফিচেল হেসে বলল, মন্ত্রীদের মুখে এমন কথাবার্তা মানায়? আমি এই বয়সে নিশ্চয়ই পড়তে যাচ্ছি না। তাহলে? পড়াতে যাব। পড়াতে যাবে? অ্যাজ এ জুনিয়র লেকচারার। আপনি আজকালের মধ্যে তার সমস্ত বন্দোবস্ত করে দেবেন। জামশেদ অবরুদ্ধ।
বিস্ময়হতের মতন ফেলফেলে নজরে চেয়েই রইলেন ছেলের দিকে। এব্রো তীব্র খাড়া খাড়া সোনালি চুল, এলোমেলো শার্টের কলার, হা করে বেরিয়ে থাকা বক্ষভাগ, কবজিতে ব্রেসলেট, গলায় রূপোর সিগেলের ন্যায় চেইন পড়ুয়া ছেলে হবে লেকচারার। মোড়ের বিখ্যাত বিট্টু মাস্তান, যে কিনা নিজেই পাশ করত শিক্ষকদের ভয় দেখিয়ে নম্বর আদায় করে সে ছাত্রছাত্রী পড়াবে। অমন দুর্লভ দৃশ্যটা কল্পনা করেই খুব খুব করে কেসে উঠলেন জামশেদ। কাশির তোপে রীতিমতো বুকে ব্যথা উঠে গেল। বাম পাশটা চেপে ধরে তৎক্ষণাৎ ধপ করে বসে পড়লেন সোফাতে। এক ঝাঁক সোনালি রোদ্দুর আর ভোরের শান্ত আবহের মাঝে তীব্রর ছাদবিহীন লাল জিপ ছুটছে। এখনও সেই চিরাচরিত বন্ধুরা সাথে। এয়ারপোর্ট থেকে ফিরছে তারা। শাফিনের ফ্লাইটের সময়সূচি আজ। মায়ের উন্নত চিকিৎসা হেতু ভারতের পথে উড়াল দিয়েছে সে। সকাল সকাল তীব্ররা দল বেঁধে সেখানেই গিয়েছিল বন্ধুকে বিদায় জানানোর জন্য। শাফিন থাকলে সবসময় পেছনে বসত মিরাজ। আজ জায়গা পেয়েছে তীব্রর পাশের সিটে। তার মেজাজ চনমনে, সিগারেট ফুঁকতে ফুঁকতে শীষ বাজছে গলায়। তীব্রের নজর রাস্তায়। এই সময় পথে যানবাহন স্বল্প হওয়ার কথা হলেও পোর্ট এরিয়ায় গতানুগতিক জ্যাম। তার ফর্সা মুখবিভর স্ফীত, ঘুম হচ্ছে না কিছুদিন। কোনো এক অমোঘ চিন্তায় মস্তকের সমগ্র কোষ ব্যস্ত হয়ে থাকে। কতক অব্যবস্থ ভাবনা স্নায়ুতে দাপিয়ে বেড়ায় নিরন্তর। তন্মধ্যে নাহিদ মন খারাপ করে বলল, শাফিন যাওয়ার সময় মুখটা কেমন করে রেখেছিল দেখেছিস? মনে হচ্ছিল কেঁদে দেবে। আমাদের ছেড়ে যেতে হয়তো খারাপ লাগছিল বেচারা। বিপরীতে ফোঁস করে শ্বাস ফেলল মুশফিক। শাফিনের মন খারাপের সঠিক হদিস সে যে একটু হলেও জানে। প্রসঙ্গ কাটাতে আবদার ছুড়ল, বিট্টু চা খাবো, একটা টং দেখে থামাস তো, মাথাটা ধরেছে খুব। আরমান জানালো, আমারও। মিরাজ কেমন খ্যাক করে উঠল, মাথা থাকলে ব্যথা করবেই, এর জন্য যেখানে সেখানে চা খেতে হবে? এরকম হলে বগলে ফ্লাক্স নিয়ে করবি। আপাতত বাড্ডায় কাজ আছে আমার, তাড়াতাড়ি যেতে হবে। পরপর ফোঁস ফোঁস করে বলল, মঞ্জু নামের এক মা এলাকায় নতুন সেলুন বসিয়েছে। কোথা থেকে এসেছে কে জানে। ব্যাটার কথা জানিস না? তবে সাগরদের কলেজা বিশাল। নান্নুকে দিয়ে এই মাসে চাঁদা আনতে পাঠিয়েছিলাম, দিল না। ওর সেলুনের কাজ না ভাঙ্গা অবধি আমার শান্তি হবে না বিট্টু। মুশফিক মস্তক ছুড়িয়ে পড়ল, ঢাকায় নতুন মনে হয়, আমাদের চেনে না ওই জন্য। ভাবিস না, বায়োডাটা পেলেই আপনা আপনি টাকা দিয়ে যাবে। তীব্র সুধারো, কত নম্বর গলিতে? আরমান উদ্বেগ নিয়ে বলল, একেবারে ভিতরের দিকে শপিং সেন্টার আছে না, ওইটার উল্টো পাশের গলির শেষ মাথায়। এই জন্যই এতদিন দেখিনি, এসেছে নাকি সপ্তাহখানেক। যাক গিয়ে এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তুই ভাবিস না, আমরা আছি তো। তার জবাব এর। কাল থেকে আমি এমনিতেও বাড্ডায় থাকবো না। চকিতে চাইল সবাই। মিরাজ হুলস্থুল বাঁধিয়ে বলল, থাকবে না? থাকবে না মানে? গাজীপুর যাব। সেটা তো জানি, কিন্তু শহরে থাকবি না কেন? তুই কি ওখানে পার্মানেন্টলি যাচ্ছিস? চোখ বড় বড় করে বলল আরমান। জানি না, টেম্পোরারি গেলেও সময় লাগবে। তবে সপ্তাহে 2-3 বার আসবো এখানে। ততক্ষণ তোরা সামলাবি। মুশফিক মাথা চুলকায়। বলতে গেলে বন্ধুদের মধ্যে তার বুদ্ধি প্রখর, কিন্তু শক্ত তীব্রর পোক্ত কথা আপাতত ঘটে ঢুকছে না। নাহিদ বলল, তুই তো সেদিন কিছুই বললি না, কি করবি কিছু ভেবেছিস? ওরা আগ্রহ ভরে চাইল। কি ভাবলে? তীব্র খুব ঘুচিয়ে বলল, নাহিদের কথা ঠিক। পুষ্পিতার কাছে আমি মাস্তান। মেয়ে যা ভীতু, আমাকে দেখলে ভেগে যায় যেখানে। পছন্দ করি জানলে না হার্ট অ্যাটাক করে মরে। তারপর বিড়বিড় করল, ভীতু মেয়ে একটা। আরমান বলল, তাহলে এখন? তার ছোট নিরুদ্বেগ উত্তর, ভদ্র হব। কথাটায় পুষ্পিতার নয় মাইক্রোমিটার বেগে অ্যাটাক হলো ওদের। এক একজন মুখ থুবড়ে হোঁচট খেলে যেন। গোল গোল চোখে চেয়ে বলল, ভদ্র হবি তুই? তীব্রর অস্বস্তি দেখা যায় না, উল্টে বন্ধুদের প্রতিক্রিয়ায় মজা পেয়েছে। হাসলো ঠোঁট কামড়ে, কিন্তু খুশি হয়ে গেল নাহিদ। তীব্র ভালো হওয়া মানে ওর আনন্দের সীমা নেই। চকচকে নেত্রে চেয়ে বলল, সত্যি ভদ্র হয়ে যাই বিট্টু, খুব ভালো হবে তাহলে। এই মাস্তানি টাস্তানি তো এমনিতেও ভালো কথা নয় বল। তবে প্রভাব পড়ল বাকিদের ওপর। তারা তখনও হজম করতে পারেনি।
কিয়ৎক্ষণ স্তব্ধ বসে থাকলো তিনজন। পরপরই মিরাজ হাহাকার করে বলল, তুই একটা মেয়ের জন্য এতদিনের মাস্তানি ছেড়ে ভদ্র হয়ে যাবি? আমাদের এতদিনের নাম ডাক বিট্টু মাস্তানের গ্যাং সব শেষ করে দিবি? এ কি শোনালে বিট্টু? না না না, এ হতে পারে না। এ কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? বলতে বলতে দুহাতে বুক চাপড়ালো মিরাজ। তীব্র সশব্দে ধমক দেয়। থাম। ও থামলো, কিন্তু মুশফিকও সমান দুঃখী গলায় বলল, তুই সত্যি সব ছেড়ে দিবি আমাদেরও? তীব্র জিপের হুইল ঘোরাতে ঘোরাতে ঘাড় বাঁকায়, কপাল কুঁচকে বলে, ছেড়ে দেব কখন বলেছি? মুশফিকের কথায় সতর্কতা। ওই যে বললি ভদ্র হবি। ভদ্র হব বলেছি, সত্যি হব নাকি? আরমান বুঝতে না পেরে বলল, মানে? চতুরের ন্যায় হাসল তীব্র, চোখের চাউনিতে স্বচ্ছ চালাকি লেপটে জানালো, মিথ্যা মিথ্যা ভদ্র। চারজন মুখ চাওয়াচাই করে মুশফিক চোখ পিট পিট করে বলল, মিথ্যে মিথ্যে সেটা কিভাবে? তীব্রর তপ্ত স্পষ্ট স্বর। বিট্টু মাস্তান থেকে তীব্র রেজা তালুকদার হব যেভাবে, ঠিক সেভাবেই। তারপর ওদের দিক চেয়ে বলল, তোরা জানবি আমি খারাপ, আমি জানবো আমি খারাপ, গোটা ঢাকা শহর জানবে বিট্টু খারাপ, শুধুমাত্র পুষ্পিতা জানবে তীব্র রেজা তালুকদার ইজ অন অফ দ্য বেস্ট জেন্টেলম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সবাই শূন্য দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। পুরো কথাটাই মাথার উপর দিয়ে গেল। নাহিদ কৌতূহলে গলা ভিজিয়ে শুধালো, তা কি করে সম্ভব? তীব্র চোখ ছোট করল, কেন? কাল তুই বললি না আমি মাস্তান জানলে ও উল্টো পথে পালাবে, সেই জন্যই এমন বুদ্ধি করেছি। মেয়ে পালাবে না, দিনে 3 বার সালাম ঠুকবে আমায়। আরমান বোকা বোকা কণ্ঠে বলল, সেটা তো তোকে সবাই এমনিতেই সালাম দেয়, মেয়েটার সালামে এমন কি এসে যায়? তীব্র বিদিষ্ট হয়ে বলল, গর্ধব, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস কেন? সে ঠোঁট উঠায়। আমার কি দোষ তুই আজকাল এত পেঁচিয়ে কথা বলছিস? কিভাবে বুঝবো? তুই তো এমন ছিলি না রে ভাই, একটু সোজা করে বল না। তীব্র কটমটে কণ্ঠে বলল, আমি যে কতগুলো আহাম্মক পুষছি তোরা তার প্রমাণ। একটু থেমে, এনিওয়ে, খুব শীঘ্রই আমি পুষ্পিতার নতুন ভার্সিটিতে জয়েন করছি, লেকচারার হয়ে। এ কথা যেন কোনো কথা ছিল না, ছিল বিকট শব্দে বাজ আছড়ে পড়ার আওয়াজ। সবাইকেই মাথা ভোবো করে চক্কর কাটলো ওদের। কোটর থেকে বেরিয়ে এলো চোখ, সমস্বরে চিৎকার করে বলল, কি? মিরাজ আওড়ালো, লেকচার? মুশফিক বলল, ভার্সিটির? আরমান বলল, তাও বিট্টু? নাহিদ হতবাক হয়ে বলল, এ কি শুনলাম? এমন শক্ত মিথিলার বিয়ে হওয়াতেও পাইনি। মিনিট কয়েক কেউ নড়ল চলল না, তবে সবার চোখের সামনে অতীতের কিছু কথা ছবির মতন ভেসে ভেসে উঠল। একবার পরীক্ষার হলে তীব্রর পাশে টপারের সিট পড়ে। সচেতন ছেলেটা কিছুতেই নিজের খাতা দেখে ওকে লিখতে দেবে না, এ নিয়ে বেশ রং তামাশা করল হলে। ইনভিজিলেটরকে নালিশ অব্দি ঠুকল। আর তারপর যখন পরীক্ষা শেষে বের হলো, তীব্রর হাতের কারিশমায় নাক মুখ ফাটিয়ে ঘরে ফিরল বেচারা। পরের পরীক্ষাগুলোয় কাহিনী উল্টে গেল পুরোপুরি। প্রতিটি পরীক্ষায় তীব্রকে শুধু খাতা মেলে দেখানোই নয়, পারছিল না নিজে ওর খাতায় লিখে দিতে। সেই ছেলে কিভাবে? ওদের মাথা ঘোরা কমল না। মিরাজের মনে হলো তার সামনে অন্ধকার নেমেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তৎপর বোতল নিয়ে ছিপি খুলেই চোখে মুখে ঝাপটা দিল জলের। ঘন ঘন শ্বাস ফেলে আকাশের দিকে মুখ করে বলল, হে পৃথিবী, আজ যদি আমি মরে যাই তাহলে মনে রেখো বিদ্যুৎ দেওয়া চমকের জন্য মরেছি। দয়া করে এমন ভয়াবহক চমকের সম্মুখীন আর কখনো অবলোকে করো না। মুশফিক বলল, আমাদেরও মাথায় একটু পানি দেওয়া উচিত, সব কেমন ঝাপসা দেখছি, কানেও আবছা শুনছি। তীব্র রেগে মেগে বলল, এই জন্যই তোদের কিছু বলতে চাই না। মিরাজ তত্র ওর দিকে এগুলো উরু চিপতে চিপতে বলল, না না ভাই বল, বাকিটা না শুনলে আজ মরলেও শান্তি হবে না আমার। নাহিদের বিষয়টা মোটেই ভালো লাগেনি। মিথ্যে মিথ্যে ভদ্র হওয়া তো কাউকে ঠকানো। বলল, তুই হঠাৎ লেকচারার হওয়ার কথা ভাবলি? চাইলে অন্য উপায়েও মেয়েটাকে পেতে পারতি। তোর যা লম্বা হাত, তুলেও আনা যেত। শুধু শুধু এত কষ্ট করবি? ধীরস্থির কথাগুলোর আড়ালে নাহিদের সুপ্ত অনুরাগ বুঝতে বাকি নেই তীব্রর। সে সম্পূর্ণ মনোনিবেশ ব্যস্ত রাস্তায় রেখে বলল, মেয়ে মানুষ ফুলের পাপড়ির মতো,
একটু চেপে ধরলেই ঝরে যাবে, নেতিয়ে পড়বে। সেখানে জোর জবরদস্তি মানে তো আস্ত ফুলটাই নষ্ট। তাছাড়া এমনিতে খারাপ হলেও এই বিষয়ে যে আমার চরিত্র বাধাই করার মতো সেটা তোরা অন্তত খুব ভালো করে জানিস। তাহলে অহেতুক তুলে আনা, জোর করা, এসব করে অতদিনের রেকর্ড ভাঙতে চাবো কেন? যদি আপোষে মেয়ে ধরা দেয় তার মতো আনন্দ তুলে আনাই আছে। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল। মুশফিক বলল, কিন্তু শিক্ষক বাবার সমান মেয়ে যদি এই নিয়ম মেনে তোকে বাবার নজরে দেখে, তাহলে তো আমও যাবে, ছোকলাও যাবে, থাকবে শুধু আঁটি। তীব্র বলল, সেই সুযোগ ওকে দিলে তো? বকাটে হওয়া যেমন অসম্মানজনক, তেমন সবচেয়ে সন্তোষজনক প্রফেশন হচ্ছে শিক্ষকতা। মাস্তান হয়ে যার ভয় ডরে লিস্টে থাকবো, শিক্ষক হলে সেই শ্রদ্ধায় মাথায় তুলে রাখবে। মিরাজ চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু ও তোকে চিনবে না। মুশফিক উত্তর দেয়, চিনবে কিভাবে? আমরা তো ওর সামনে মুখ ঢেকেছিলাম, আর সেবারও বিট্টুর মুখ ঢেকেই গিয়েছিল, তবে গলার স্বর চিনতে পারে। তীব্র সূক্ষ্ম হেসে বলল, দেখাই যাক না কি হয়। আমি নিশ্চয়ই কোনো কাঁচা খেলোয়াড় হয়ে মাঠে নামতে যাচ্ছি না। পুষ্পিতার সামনে থাকবো, কিন্তু ও বুঝবে না, ধরতে পারবে না। লেকচারার তীব্র রেজা তালুকদারই ওকে তুলে নিয়ে যাওয়া সে বিট্টু মাস্তানের অন্য রূপ। আরমানের গলার কাজটায় খুশখুশ করছে খুব, কিছু বলতে চায়। অনেকক্ষণ পর রয়ে সয়ে বলল, কিন্তু তুই নিজের জীবনে একটা প্যারাগ্রাফ মুখস্থ করেছিস কিনা সন্দেহ। ওখানে গিয়ে কি পড়বি ভাই? বই খোলে যদি অজ্ঞান হয়ে যাস। তীব্র তপ্ত চোখে চাইল, শশব্যস্ত ঠোঁট আঙুল চেপে ধরো। মুশফিক বলল ভিন্ন কথা, গাজীপুর তুই একা গিয়ে থাকবি, আমাদের নিবি না? তীব্র মুখের উপর বলল, না, মাথা খারাপ। মেয়ে দেখলে ছুকছুক করা বিড়ালগুলোকে সাথে নেব। ও ঠোঁট উল্টে বলল, আমরাও না হয় ভদ্র শাস্তাম। তীব্র কড়া কণ্ঠ, একদম না। এই ব্যাপারে তোদের একটাকে বিশ্বাস করি না আমি। তাই তোরা ওখানে আমার সঙ্গে দেখা করা তো দূর, আমার বাসার আশেপাশেও যাবি না। দরকার পড়লে আমি আসবো এখানে। এছাড়া যা কথা হবে ফোনে, মনে থাকবে? ওর চেহারায় গম্ভীরতার চিহ্ন, চাউনিতে জলজলে উষ্ণতা। বাধ্যের ন্যায় মাথা ধোলালো চারজন। নাহিদকেও মাথা কাত করতে দেখে তীব্র বলল, তোর মাথা নাড়তে হবে না, তুই আমার সাথেই যাবি। বিস্মিত নাহিদ খুশিতে খলবড়িয়ে বলল, সত্যি? মুখ কালো হয়ে গেল পাখিদের। মিরাজ মিনমিন করে বলল, গরুটাকে সাথে নিয়ে কি করবি? তীব্র কাঠ জবাব, ঘাস খাওয়াবো। তোদের কোনো সমস্যা? ওরা আবার দুপাশে মাথা নাড়ে। এদিকে স্বস্তির শ্বাস ফেলল নাহিদ। গুলশানে মিথিলাকে নিয়ে প্রতিটি মোড় ঘুরেছে সে, প্রতিটা কোণায় ওর স্মৃতি, যা বড্ড পোড়ায় এখন। বুকের বেদনা বাড়ায় সহস্র গুণ। এই যে ও সবার সামনে হেসে বেড়ায়, প্রফুল্ল স্বরে কথা বলে, নিয়মিত আড্ডায় আসে বন্ধুদের। এসবের কারণ একটু ব্যস্ত থাকার চেষ্টা। ব্যস্ত থাকলে তবেই না সব ভুলে থাকা যাবে। মিথিলার প্রসঙ্গ আসলে তার বন্ধু মহল বিরক্ত হয়, থমকায়, কিন্তু ওর ভেতরের ভালোবাসাটুকু কেউ বোঝে না। ভালোবেসে যে হারিয়েছে সে জানে এর জ্বালা। মেয়েটা যেমনই হোক, ওর প্রতি ভালোবাসা তো মরেনি, হয়তো মরবেও না। যাক, শহর ছেড়ে গেলে অন্তত একটু ভালো থাকা যাবে। দেখা গেল ওখানেই মিলল নতুন করে বাঁচার কোনো শক্ত ভিত। রাস্তায় জ্যাম পড়েছে। তীব্র জিভ থামালো। চোখ দুটো সিগন্যালের চকচকে আলোতে রইলেও মস্তিষ্কে চলল অন্য কিছু। চিন্তায় ভাবনায় চাউনিতে টলমলে কোনো প্রতিচ্ছবি তার। সেখানে একটু পর পর হানা দেয় কারো ভীত সন্ত্রস্ত মুখ। প্রথম রাতে ওকে দেখে কুকড়ে বসা পুষ্পিতা, পরের বার ত্রাসে দৌড়ে যাওয়া পুষ্পিতা। তীব্র স্বীয় মনে হাসল, বিড়বিড় করল, দেখা হচ্ছে ভীতু মেয়ে। বিট্টুর থেকে পালালেও তীব্রর থেকে রেহাই পাওয়ার কথা ভুলে যাও। মুশফিক ওর দিক চোখ রেখে আস্তে আস্তে মিরাজের কানের কাছে এলো, ফিসফিস করে বলল, বিট্টুর ভাব ভাব সুবিধার না, ওর চোখ দুটো দেখ, কিছু আছে। এই বেটা ওই মেয়ের প্রেমে পড়েছে, আমি শিওর। শুধু ভাব কমে যাবে বলে স্বীকার করছে না। মিরাজও পাল্টা ফিসফিস করো, আমারও তাই মনে হয়। না হলে শুধু পছন্দ বলতে এত কিছু করবে কেন জানি না, কিছু বুঝতে পারছি না। বিট্টুকে বোঝার চাইতে হিরো আলমের ইংরেজি বোঝা সহজ। মুশফিক চোখ মুখ কুচকে মাথায় চড় মারল ওর। শালা তুই যেমন, তোর যুক্তিও তেমন।
1 মাস পর সকাল 7টা বাজে। আজ দীর্ঘদিন পর তালুকদার নিবাসে পা রেখেছেন আবুল হাসান, কিন্তু এখানে আসতেই ইচ্ছে করে না তার। তীব্র বাসায় থাকলে তো একেবারেই না, বরং গা রি করে ওকে দেখলে আছাড় মেরে মারতে ইচ্ছে হয়। চূড়ান্ত বেয়াদব একটা ছেলে, গুরুজন মানে না, যা নয় তাই শোনায়, তুই তুকারি করে অপমান করে। একবার তো গায়ে হাতই তুলে দিল। ইচ্ছে করে ওটাকে ঘণ্টাখানেক চাপকে সোজা বানিয়ে ফেলতে, কিন্তু অপারক আবুল। তীব্রর গায়ে অসুরের মতন শক্তিটা সেদিনকার থাপ্পড়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। সাথে মন্ত্রীর ছেলে, কিছু করার উপায় কই? আবার চাকরি বাঁচাতে এইসব রাগঢাকের নিকটও সমান পরাজিত আবুল। শত আপত্তিতেও জামশেদের তলবে হাজিরা দিতেই হবে, মোটা মাইনে বলে কথা। এই যে আজকেও হলো, তবে বাড়ির চৌকাঠ পেরোতে গিয়ে দাঁত কিরমিরিয়ে আবেদন করলেন,